কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। माथा फट जाता, हम लोग सब मर जाता। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিব। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। থানার আইসি কে ক্লোজ করছি, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর। থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মুখ্যমন্ত্রী। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ওর স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। এটাই হচ্ছে পরিবর্তনের সরকার, আসল পরিবর্তন এখনই হয়েছে। একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি, এটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করেন। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। রাত 9টা নিউজ রুম লাইভের শুরুতেই অবশ্যই নজরে হালিশহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। থানায় তৃণমূল কর্মীর মৃত্যুতে অ্যাকশন, হালিশহর থানার আইসি ক্লোজ, আইও সাসপেন্ড। ডিএমএ নেতৃত্বে ম্যাজিস্ট্রেট লেভেলে তদন্তের নির্দেশ, পরিবারের সঙ্গে দেখা করে নির্দেশ মুখ্যমন্ত্রী। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি, মৃতের স্ত্রীকে 10 লক্ষ টাকা জানালেন মুখ্যমন্ত্রী। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ওর স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। বলছি এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। 2টো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পাশে সরকার, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পদক্ষেপে আশাবাদী মৃত তৃণমূল কর্মীর পরিবার। আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে
একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন, তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য এই উদাহরণ আপনি পাবেন না, যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে, সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওনা। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর। তো থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমি বিচার পাবো, আর উনি আমার বাচ্চাদের জন্য বলেছেন যাতে আমি ভবিষ্যতে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। হালিশহরে গেলেন শুভেন্দু অধিকারী, দিলেন রাজধর্মের পাঠ। আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এই উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে এএসআই মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। 321 জন বিজেপি কর্মী নেতা খুন হয়েছে। কারুর বাড়িতে গেছেন, দেখতে গেছেন? বরঞ্চ এমপি খগেন মুর্মু মারা যেত, গিয়ে বলছে ওটা কিছু নয়, ওই প্রেসার, সুগার, এই সমস্ত গম্ভীর জিনিসগুলোকে, ভারী জিনিসগুলোকে ছোট করে, হালকা করে দেখানোর একটা মতলব। শুভেন্দু অধিকারীকে ফলো করুন, শিখুন মমতা ব্যানার্জি। কোনো ইট যদি গাড়িতে পড়ে, গাড়ি ভেঙে যায়, কিচ্ছু পড়েনি। সেটা পড়েছিল জেপি নাড্ডার সময়, পড়েছিল বিরোধী দলনেতা যখন শুভেন্দু অধিকারী মহাশয় ছিলেন তখন। ডাহাফেল বলে না, উনি ডাহাফেল। প্রথম থেকে অ ক খ শুরু করুন, রাজনীতির অ ক খ পড়া শুরু করতে হবে, এবিসিডি শুরু করুক। আর এই যে খেলাটা খেলার চেষ্টা করেন সাপ এবং লুডো, অনেকবার মই পেয়েছেন, আর মই পাবেন না, সামনে খালি সাপ আছে। শুভেন্দু অধিকারী সরকারি নিয়ম মতো 10 লক্ষ টাকা দিয়ে ঠিক কাজ করেছেন। ওই একই কাজ যখন আরজি করের ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তখন কেন বলা হয়েছিল ঘুষ দেওয়ার জন্য, মুখ বন্ধ করার জন্য? তাহলে ওইটা দিলে ঘুষ আর এইটা দিলে রাজধর্ম? গতকালকে যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, আজকে বর্তমান মুখ্যমন্ত্রী গেছেন। যাই হোক, কম্পিটিশন করেও যদি যায় খারাপ কিছু না, পারলে বোঝার চেষ্টা করুক প্রশাসন কিভাবে চলছে। একজন মানুষ সুস্থ, সে মানুষটা মারা গেল হেফাজতে, এ তো অবশ্যই খুব দুর্ভাগ্যের ব্যাপার। তবে সরকার তার দায়িত্ব পালন করুক, অন্তত শুভেন্দু বাবুরা যা বলছেন সেটা কার্যকরী করুন, মানুষ বিচার চাইবে। বিজেপি কর্মী খুনে গ্রেফতার বিরজু, পুলিশ লকআপে নিহত তৃণমূল কর্মী বিরজু। 2020-তে খুন বিজেপি কর্মী সৈকত ভাওয়াল, খুনে নাম জড়ায় কমল অধিকারীর গুন্ডা বাহিনীর। হালিশহরের প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী। নিউজ 18 বাংলাকে ঘটনার বিবরণ সৈকতের মায়ের। যে বছর অর্জুন সিং জিতলেন 18-তে,
তখন থেকে আমার ছেলে একটুখানি বিজেপিকে ভালোবাসত। পার্টিকে তো আমি বারণ করেছিলাম যে পার্টি করিস না, রাজনীতিটা ভালো না, আমাদের জন্য নয়। আমার স্বামীকেও তৃণমূলরাই মেরেছে। সেদিনকে ছিল 12ই ডিসেম্বর, শনিবার। তো ও দুপুরবেলা খাওয়া দাওয়া করলো। আমি বললাম বাবা এখন আর বেরোস না, যে শনিবার। বললাম মা বেশি দূর যাচ্ছে না, এই সামনের পাড়া। 4:10-15 মনে হয় বেরিয়েছে বাড়ি থেকে। এবার খানিকক্ষণ পরে দেখছি কি আমি ফোন করেছি, আমার ছেলে বলছে ফোনটা আউট অফ আশেপাশে লোক কিছু লোক জানতে পেরে গেছে। আমার ছেলেকে বলে যে মেরেছে। আমার তখন যে ও নেই সেটা বলেনি, এমন মেরেছে যে এরকম নৃশংসভাবে একটা মানুষকে মারতে পারে না, যদিও না চিনতো। আমি মনে করলাম আমার ছেলেকে হয়তো চিনতে পারেনি, কিন্তু আমার ছেলে যখন মুখটা দেখেছে তখন তো আমার ছেলে তো ওকে তো চিনতে পেরেছে। এই যে কেলটু তো চিনতো। কেলটু বা বীরজু এরা কি এই কমল অধিকারীর কেউ হয়? কেলটুর তো আছে, কিন্তু সুবোধ অধিকারী, কমল অধিকারী এদেরই হাত আছে। এরাই তো ওদের লোক, এদের গুন্ডা বাহিনী যাকে বলে, গুন্ডারা। পুলিশ লকআপে মৃত্যুতে মুখ্যমন্ত্রীর রাজধর্ম স্বাগত সৈকত ভাওয়ালের মায়ের। সেই গুন্ডা বাহিনীতেই যারা ছিল তাদের একজনের ধরা পড়লো, তারপর তার কাস্টাডিতে মৃত্যু হলো। বীরজুর কথা বলছি। আজকে মুখ্যমন্ত্রীকে আমরা একটা ভূমিকায় দেখলাম। মুখ্যমন্ত্রী এলেন, বললেন আমি সবার মুখ্যমন্ত্রী, আমি তো কোনো দলের নই এখানে। আপনিও তো একজন মা, আপনিও একজন নিজের স্বজন হারিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই ভূমিকাকে আপনি কি বলবেন? তার ভূমিকা ভালোই, ঠিকই করেছে। কেননা একটা মানুষ তো মানুষই, তাই না? একটা মানুষ চলে যাওয়াটা কারোর কাছে কাম্য নয়। মানুষ ভুল করে, পার্টি করে, রাজনীতি যার যার ব্যক্তিগত ব্যাপার, বা যে কোনো কাজই। তাকে মেরে ফেলাটাও ঠিক না। মানুষ মেরে ফেললে তো তার সব শেষ হয়ে গেল। তার ওই যে ওনারও তো 2 বাচ্চা আছে, বলছিল পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছিল। আমারও তো পরিবারটা শেষ হয়ে গেল, আমার বৌমা চলে গেল, আমার ছোট ছেলে, সত্যি তারপর থেকে কেমন হয়ে গেছে। হালি শহরে হাওয়া গরম হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ আর পাল্টা বিজেপির প্রশ্ন, মমতা মুখ্যমন্ত্রী থাকাকালীন কি হতো? তখন তো কথায় কথায় আক্রান্ত হতো বিজেপি। সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো উনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। কিন্তু আমাদের নির্দেশ আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, উনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং উনার সম্মান রাখা উচিত। সে কাজ পুলিশ করেছে, পুলিশ কিছু খারাপ কিছু করেনি। রাজ্যের বর্তমানের মুখ্যমন্ত্রী প্রাক্তন বিরোধী দলনেতাকে উত্তরবঙ্গে জীবন্ত গাড়িতে পুড়িয়ে মেরে দিচ্ছিলেন। গণরোষের শিকার তৃণমূল কংগ্রেস, তৃণমূলকে তৃণমূল মারছে। আজ যিনি মুখ্যমন্ত্রী, কদিন আগে তিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। কোথাও গেলেই বাধার মুখে পড়তে হতো তাঁকে। 2024-এর ফেব্রুয়ারি সন্দেশখালীতে শাহজাহানের সন্ত্রাসের অভিযোগ। সন্দেশখালী যাওয়ার পথে রামপুরেই শুভেন্দু অধিকারীর কনভয় আটকে দেয় পুলিশ। আরজি করেন নৃশংস ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান। পার্ক স্ট্রিটেই আটকে দেওয়া হয় তৎকালীন বিরোধী দলনেতাকে। 2022-এর গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে নদিয়ার হাঁসখালি যাওয়ার পথে রানাঘাটেই আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। 2023-এর অগাস্ট খেজুরিতে বিজেপির সভায় যাওয়ার পথে শুভেন্দুর কনভয় আটকে দেয় পুলিশ। শুধু অভিযান নয়, রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েও পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। 2024-এর জুন ভোট পরবর্তী হিংসায় ভুক্তভোগীদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সে সময়ের বিরোধী দলনেতা। 144 ধারা রয়েছে, এই যুক্তিতে তাকে আটকে দেয় পুলিশ। বগটুই থেকে ভূপতিনগর তৃণমূল জামানায় এভাবেই বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। এখানেই শেষ নয়, অনেক সময় তো সামান্য মিটিং মিছিল করার জন্য আদালতে যেতে হয়েছে তৎকালীন বিরোধী দলনেতাকে। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে?
পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক প্রচুর প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। রাজ্যের বর্তমানের মুখ্যমন্ত্রী প্রাক্তন বিরোধী দলনেতাকে উত্তরবঙ্গে জীবন্ত গাড়িতে পুড়িয়ে মেরে দিচ্ছিলেন। গণরোষের শিকার তৃণমূল কংগ্রেস, তৃণমূলকে তৃণমূল মারছে। নিউজ 18 বাংলা। ছবি তরজা, অর্জুন কুণালের তরজা তুঙ্গে, দুজনেরই এক্সপোজড। বিক্ষোভকারীরা বিজেপির বলে দাবি কুণালের, আর অন্যদিকে হামলাকারীরা তৃণমূল কর্মী বলে দাবি অর্জুনের। একদিকে কুণাল ঘোষ, অন্যদিকে অর্জুন সিং। দেখতেই পাচ্ছেন কুণাল ঘোষের পোস্ট, ছবি পোস্ট করে তিনি বলছেন যে বিজেপি কর্মীদের হামলা। অন্যদিকে অর্জুন সিংও এক্সপোস্ট করেছেন, তিনি দাবি করেছেন তৃণমূলের হামলা। কমলাধিকারীর সঙ্গে যে ওখানকার চেয়ারম্যানের সঙ্গে দৌড়চ্ছে, এই দেখুন ছবিটা, এই লোকটাই কাদা ফেলেছে। তো তার মানে পুরো ফেব্রিকেটেড ছিল। মমতা ব্যানার্জি এই যাওয়াটাকে হাইলাইট করার জন্য এইসব নাটক করেছে। দেখো সেম পার্সন মমতা ব্যানার্জি যে ওই শকুনের মতো লাশের রাজনীতি করেন, এটা বাংলার সব মানুষই জানে। ওখানেও করতে গেছেন, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এরকম একটা বিরল ঘটনা, বিরোধী দল করা লোক যদি কোনো সমস্যায় পড়েছে, তার বাড়িতে সরকারের পক্ষে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে তার সেই বাড়ির লোকের পাশে দাঁড়ান। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নজির সৃষ্টি করেছেন। আশা করি সবাই যাতে এরকমই মনোভাব নিয়ে রাজনীতি করুন। রাজনীতি মানে যুদ্ধ না, দ্বন্দ্ব না, রাজনীতি মানে সৌজন্যতা হওয়া দরকার। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পেছনে ঘুরঘুর করা ঋতব্রত এখন শুভেন্দু বাবু বা আপনাদের পেছনে ঘুরঘুর করছেন। ওই ছবি দেখি আপনি কি করবেন? অর্জুন সিং যারা পুরনো ওদিকে ছিল, তারা হঠাৎ যদি আপনাদের পার্টিতে যায়, তবে তো পুরনো ছবি কিছু থাকতেই পারে। আরে অনেকগুলি লোক ছিল, একটা ছবি দেখিয়ে কি বলবেন? বাকিগুলো তো একদম স্ট্যাম্প মারা বিজেপি। ওখানে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এই সমস্ত কাজ করেছে। বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ, সেগুলো তো সমস্ত এই লোকগুলোর পরিচয় ঘাটলেই বেরিয়ে যাবে। যার সঙ্গেই থাকুক, হামলা যখন করেছে আপনি অ্যারেস্ট করাবেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা, জুতো, গাড়ি ঘিরে বিক্ষোভ, স্লোগান। কিন্তু এই বিক্ষোভ কারা দেখালেন? তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। হালিশহরবাসী কি তাদের চেনেন? তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। হালিশহরবাসীকে অনুরোধ, নিউজ 18 বাংলা। বিক্ষোভকারীদের পরিচয় জানলে আমাদের জানান। হোয়াটসঅ্যাপ করুন 6303904117 এই নম্বরে। আপনার পরিচয় গোপন থাকবে। তৃণমূল সরকারের পতন চেয়ে মানত করেছিলেন 5 বছর আগে, সেই ইচ্ছে পূরণ হয়েছে। এবার তাই ভাঙড়ের টোটন মণ্ডল দণ্ডি কেটে চলেছেন তারকেশ্বরের পথে। সেখানে পৌঁছে পুজো দেবেন। আমি বাড়ি থেকে মানত করেছিলাম, সরকার যদি পাল্টায় আমি আমার বাড়ি থেকে দণ্ডি কেটে তারকেশ্বর ধাম বাবার কাছে যাব। রাস্তায় দণ্ডি কাটতে কাটতে এগোচ্ছেন টোটন মণ্ডল। মনের ইচ্ছে পূরণ হওয়ায় পুজো দিতে চলেছেন তারকেশ্বরে। টোটন থাকেন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চণ্ডীপুরে। এলাকার বিজেপি কর্মী, চায়ের দোকান চালান। 2021 সালে টোটন মণ্ডলের এই দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 2021 সালে ইলেকশনের আগে এবং পরে যে হিংসা দেখেছিলাম, সেই হিংসা দেখার পর আমি বাড়ি থেকে মানত করেছিলাম। 5 বছর পরে টোটনের ইচ্ছে পূরণ হয়েছে, পালাবদল হয়েছে রাজ্যে। তাই শ্রাবণ যাত্রার পথে তিনিও সামিল।
সড়ক পথে ভাঙড় থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। দণ্ডি কেটে এই পথ পাড়ি দিচ্ছেন টোটন মণ্ডল, সঙ্গী ভাইপো। আমি বাড়ি থেকে মানত করেছিলাম সরকার যদি পাল্টায় আমি আমার বাড়ি থেকে দণ্ডি কেটে তারকেশ্বর ধাম বাবার কাছে যাব। টোটন মণ্ডল বলছেন রাজ্যে যেন আর হানাহানি, হিংসা, মানুষের মৃত্যু না ঘটে, তাই তারকেশ্বরে বাবাধামে দণ্ডি কেটে যাচ্ছেন ভাঙড়ের বাসিন্দা টোটন মণ্ডল। ওই তো মঙ্গলবারে গেল, আমি বললাম বাবা তুই কোথায় যাচ্ছিস? সকাল সকাল চান করছি, বলছে আমি তারকেশ্বরে যাবো। মানে কেন বাবা? বললে আমি এখান থেকে গন্ডি কাটতে কাটতে যাবো, আমার মানসিক আছে। এই পর্যন্ত কথা। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল এবং বেলঘরিয়া থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এবার মেসি হবে পরীক্ষার ময়দানে। রায়ো মার্টিন সঙ্গী হোক চাকরির সন্ধানে। রায়ো মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার, হাতের মুঠোয় সাফল্য এবার, সাথে ফ্রি ক্র্যাকার।